সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে যে কারণে হাজির হয়েছি, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের একটি ক্লাস পরিচালনা করার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি। আমি গত লেকচারেও যে চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম সেটি ছিল লিভারেজ। আজকেও আমি তোমাদের সাথে লিভারেজ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে একটু কষ্ট করে বসে পড়ো, মনোযোগের সাথে লেকচারটি শোনার চেষ্টা করো। আমরা আজকে লিভারেজের চ্যাপ্টারের যেই অঙ্কটি আলোচনা করব সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। সবাই একটু কষ্ট করে লিখে নিব। ব্রেক ইভেন পয়েন্টকে বলা হয় সমচ্ছেদ বিন্দু অথবা নিরপেক্ষ বিন্দু। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, পরীক্ষা প্রায় আসে যে সমচ্ছেদ বিন্দু কাকে বলে অথবা নিরপেক্ষ বিন্দু কাকে বলে। সবাই একটু লিখে নেওয়ার চেষ্টা করেন। নিরপেক্ষ বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু বলতে এমন একটি পয়েন্টকে বোঝায় অথবা এমন একটি বিন্দুকে বোঝায় যেই বিন্দুতে একটি কোম্পানির আয় এবং ব্যয় সমান হয়। অর্থাৎ এই অবস্থায় কোম্পানির আয় এবং খরচের পরিমাণ সমান হয়। অর্থাৎ যে অবস্থায় অথবা যেই বিন্দুতে একটি কোম্পানির আয় এবং খরচের পরিমাণ সমান হয়, তখন সেই অবস্থা অথবা সেই বিন্দুটাকে বলা হয় নিরপেক্ষ বিন্দু। তার মানে নিরপেক্ষ বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আয়ও থাকবে না, আবার খরচ হবে না। অর্থাৎ এই বিন্দুটিতে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয় পরিমাণ সমান হবে। অর্থাৎ প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় পৌঁছাবে না, আবার প্রতিষ্ঠানের ক্ষতিও হবে না। তার মানে আমরা এই কথা বলতে পারি যে নিরপেক্ষ বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু বলতে এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে। পরীক্ষাতে নিরপেক্ষ বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্টের দুটি অংশ আমাদের বের করে দেখাতে হয়। আপনারা একটু কষ্ট করে ফর্মুলাটি লিখে নেন। সংক্ষেপে আমরা ব্রেক ইভেন পয়েন্টকে সংক্ষেপে বিইপি দ্বারা প্রকাশ করি। প্রথমে যেটা বাইর করতে হয়, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করে নিতে হয়। আমাদের ইউনিটের যে সূত্র, অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর ইউনিটের যে ফর্মুলা, সেটা কি সবাই একটু লিখে নিব আমরা। সেটা হচ্ছে উপরে হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট, আর নিচে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই সূত্রটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র। আবার আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বলে আরো একটি সূত্র বের করতে হয়, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সেটা কিভাবে? ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে হলে আগে আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করে ফেলতে হবে। দেন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে আপনাকে গুণ দিতে হবে সেলিং প্রাইস পার ইউনিট। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে যখন আপনি সেলিং প্রাইস পার ইউনিট গুণ দেবেন, তখন যেটা বের হবে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে আমরা দুটি ফর্মুলা লিখে নিলাম, একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের এবং অন্যটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকার। আচ্ছা, এখন আমরা একটি নমুনা অঙ্কের মাধ্যমে ব্রেক ইভেনের ব্যাপারটি একটু প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করব। সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একটি প্রশ্ন তৈরি করলাম যে আমার একটি প্রশ্ন দেওয়া আছে, সেলিং প্রাইস
পার ইউনিট। বলা হইল সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে আমার 10 টাকা, এবং বলা হইল ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাকে বলা হইল টাকা 5। আচ্ছা, এবং ফিক্সড কস্ট আমাকে বলে দিল 20,000 টাকা। এই তথ্যের আলোকে আমাকে বের করতে বললো ক্যালকুলেট, প্রথম বের করতে বললো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, 2 নম্বরে বের করতে বললো ব্রেক ইভেন পয়েন্ট টাকা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা জানি যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এর যে ফর্মুলা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের যে ফর্মুলা, সেটা হচ্ছে উপরে হবে ফিক্সড কস্ট আর নিচে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমি একটু আগে পূর্ণাঙ্গ সূত্র আপনাকে লিখে দিয়েছি। দেখেন, ফিক্সড কস্ট দেওয়া আছে 20,000 টাকা, আমরা এখানে দিলাম 20,000, এবং সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 10 টাকা, আমি দিলাম 10 টাকা, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলা আছে 5 টাকা, আমি দিলাম 5 টাকা। ক্যালকুলেশন করার ফলে আমার যে ফলাফলটি এসেছে 20,000 ভাগ 5, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 20,000 ভাগ 5, 4,000, অর্থাৎ 4,000 ইউনিট বের হয়েছে। এই 4,000 ইউনিট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, অর্থাৎ এই একটা কোম্পানিকে ব্রেক ইভেনে পৌঁছাতে গেলে এই অবস্থায় এই কোম্পানি, ধরেন যদি আমি এটাকে কোম্পানি হিসেবে চিন্তা করি, তাহলে তার মিনিমাম কয় হাজার ইউনিট বিক্রি করতে হবে? 4,000 ইউনিট বিক্রি করতে হবে। অর্থাৎ 4,000 ইউনিট বিক্রি করলে এই প্রতিষ্ঠানটির আয় এবং ব্যয় সমান হবে। আচ্ছা, আমরা আরেকটু অংশ বের করব, সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সেটা হচ্ছে আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট টাকা সূত্র হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। এটা বের হয়েছে 4,000 ইউনিট, আর সেলিং প্রাইস পার ইউনিটের যে প্রশ্নে দেওয়া আছে 10 টাকা, অর্থাৎ 4,000কে যদি আমি 10 দিয়ে গুণ দেই আমার বের হবে 40,000 টাকা। অর্থাৎ 40,000 টাকা বিক্রি করলে ওই প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান হবে। কখন আয় ব্যয় সমান হয়? যখন ইবিআইটির মান 0 হয়। আমরা বোঝার সুবিধার্থে এখন দেখব প্রমাণ করে যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট যেটা আমরা বের করেছি, অর্থাৎ এই 4,000 অথবা এই 40,000 ঠিক আছে কিনা সেটা আমি বুঝতে পারবো যদি আমার ইবিআইটির পরিমাণ 0 হয়। অর্থাৎ ইবিআইটির পরিমাণ 0 হইলে আমি বুঝতে পারবো যে আমার ব্রেক ইভেন নির্ণয়টা সঠিক হয়েছে। আচ্ছা, আমরা একটু ইবিআইটিটা প্রমাণ করে দিব। দেখেন, আমার প্রথমে হচ্ছে আমার সেলস, টোটাল সেলস। এখন আমি বিক্রি করেছি কয় হাজার? 4,000। তাহলে ইউনিট হচ্ছে 4,000, আমার এক ইউনিটের দাম ছিল 10 টাকা, অর্থাৎ 40,000 বিয়োগ ভেরিয়েবল কস্ট আমার 4,000 ইউনিটের জন্য হচ্ছে একটা 5 টাকা করে, 4×5 = 20,000। আমরা জানি টোটাল সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা সিএম বলি। সিএম হচ্ছে 20,000। সিএম থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দিই। ফিক্সড কস্ট প্রশ্নে প্রদত্ত প্রশ্নের মধ্যে ফিক্সড কস্ট দেওয়া ছিল 20,000, অর্থাৎ আমার ইবিআইটি বের হয়েছে 0। তার মানে আমরা এখানে যে ব্রেক ইভেন পয়েন্টটা বের করলাম সেই ব্রেক ইভেন পয়েন্টটা সঠিক, কারণ আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট তখনই সঠিক হবে যখন ইবিআইটি রেজাল্ট 0 হবে। এই কথাটা মনে রাখবেন। এটা অঙ্কের অংশ না, আপনাকে বোঝার জন্য আমি এটা একটু করে দিলাম, আপনারা যাতে বুঝতে পারেন যে আপনারা যে ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করবেন সেটা ঠিক আছে কিনা, এই জন্য আসলে অংশটা আপনাদের জন্য আমি করে দিলাম। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু কষ্ট করে এখন যে অংশটা করব সেটা হচ্ছে
ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ নির্ণয়ের ক্ষেত্রে যখন প্রিফার্ড স্টক থাকবে তখন আসলে আমরা অঙ্ক কিভাবে করব এটা একটু খেয়াল রাখতে হবে। খুব গুরুত্বের সাথে মনোযোগ দিবেন। দেখেন এখানে বলা আছে, ধরেন আমি লিখলাম সেলিং ইউনিট ধরা হইল 10,000। সেলিং প্রাইস পার ইউনিট, ধরা হইল টাকা 10। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ধরা হয়েছে টাকা 4। আচ্ছা, এবার আমরা ফিক্সড কস্ট লিখব। ফিক্সড কস্ট টাকা ধরা হয়েছে 30,000। ডেট at the rate 10%, টাকা ধরা হয়েছে 1 লাখ। প্রিফার্ড স্টক টাকা হচ্ছে 50,000। আচ্ছা, এবার আমি দিলাম ট্যাক্স ধরা হয়েছে 50%। আচ্ছা, ক্যালকুলেট নাম্বার 1 DOL অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, নাম্বার 2 ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, নাম্বার 3 ডিগ্রি অফ টোটাল লেভারেজ, নাম্বার 4 আমরা বের করব আর্নিং পার, আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, এছাড়া আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। আচ্ছা, এছাড়াও আমরা বের করব এই অঙ্কের মধ্যে আর্নিং পার শেয়ার। আচ্ছা, আমরা এই অঙ্কের সাথে আরেকটা তথ্য নিব, নম্বর অফ শেয়ার। আমরা নম্বর অফ শেয়ার ধরলাম 1000। এটা আমার একটা নমুনা প্রশ্ন। এখানে আমি অনেকগুলো তথ্য দিয়েছি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন। প্রথম বলা হয়েছে নম্বর অফ শেয়ার 1000, এরপরে বলা হয়েছে সেলিং ইউনিট 10,000, সেলিং প্রাইস পার ইউনিট টাকা 10, এছাড়া আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 4, ফিক্সড কস্ট দেওয়া আছে 30,000, ডেট অর্থাৎ ঋণের পরিমাণ আছে তো 1 লাখ টাকা 10%, এছাড়া আছে প্রিফার্ড স্টক 10% 50,000 টাকা, এছাড়া আছে ট্যাক্স 50%। আপনাকে বের করতে বলা হয়েছে DOL, DFL, DTL অর্থাৎ অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এছাড়াও একেবারে শেষে বলা হয়েছে আর্নিং পার শেয়ারকে বের করতে। তো আমরা প্রথমেই যে কাজটি করি এই লিভারেজ নির্ণয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে আমরা একটি চার্ট ব্যবহার করি। অর্থাৎ আমরা প্রথমেই আমাদের যেই চার্টটি রয়েছে সেই চার্টটি একটু ইউজ করবো। আমরা বরাবরের মতোই গত ক্লাসে ওই চার্টটি শিখেছিলাম। আজকে আমরা সেই চার্টের আলোকে সলিউশন তৈরি করব। খেয়াল করেন, ডিটেইলস টাকা। আমরা প্রথমেই যে তথ্যটি দেই চার্টের মধ্যে সেটা হচ্ছে টোটাল সেলস। দেখেন আমার প্রশ্নে বলা আছে আমি আমার যে বিক্রি করছি আমি 10,000 পিস, অর্থাৎ 10,000 ইউনিট। এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, অর্থাৎ আমি 10,000-কে 10 দিয়ে গুণ দিব। 10,000 গুণ 10, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 1 লাখ, 1 লাখ। আচ্ছা, বিয়োগ আমি দেব ভেরিয়েবল কস্ট। 1 ইউনিট ভেরিয়েবল কস্টের মূল খরচ হচ্ছে 4 টাকা, অর্থাৎ 10,000-কে 4 দিয়ে গুণ দিলে হবে 40,000। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে হবে আমার সিয়ান, বিয়োগফল হবে 60,000।
বাদ দিতে হবে ফিক্সড কস্ট। দেখেন ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া আছে 30,000, আমি এখানে দিব 30,000। সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমার হবে ইবিআইটি হবে 30,000, আমি এটার থেকে বিয়োগ দিব আই টাকা। দেখেন ইন্টারেস্ট ধরতে হবে ডেপ্টের উপরে, ডেপ্ট 1,00,000-এর 10% হচ্ছে 10,000 টাকা। ইবিটি থেকে আই টাকা বাদ দিলে আমার হবে ইবিটি 20,000 টাকা। বাদ দিব আমি ট্যাক্স। ট্যাক্স হচ্ছে দেখেন 50%, অর্থাৎ ট্যাক্স ইবিটির উপরে ধরতে হয়, তো 20,000 টাকা 50% হবে 10,000 টাকা। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ইএটি। ইএটি আমার বের হবে 20,000 থেকে 10,000 বাদ দিলে থাকবে 10,000। ইএটির থেকে আমি প্রিফার্ড ডিভিডেন্ড বাদ দিব। দেখেন প্রিফার্ড স্টকের উপরে প্রিফার্ড ডিভিডেন্ড ধরতে হয় 50,000 টাকা, 10% হচ্ছে 5,000 টাকা। আমার ইউটি থেকে পিডি বাদ দিলে যে ফলাফলটি হয় সেটি হচ্ছে ইএসিএস, অর্থাৎ আমার এই অঙ্কের ইএসিএস হচ্ছে 10,000 থেকে 5,000 বাদ দিলে হবে 5,000। তো শিক্ষার্থী এই টেবিলের ব্যাপারে বিস্তারিত আমি এখন বললাম না, কারণ আমরা পূর্ববর্তী লেকচারে এই টেবিলের ব্যাপারে বিস্তারিত বলেছিলাম, এবং সেই লেকচারটিতে এখানে সিএম কি, বিসি কি, ইভিআইটি কি, আইটাকে কিভাবে বের করতে হয়, ট্যাক্স কার উপরে ধরতে হয়, পিডি কার উপরে ধরতে হয়, এগুলা আমি বলে দিয়েছি, যার কারণে এখন আর বিস্তারিত এখানে আমি লিখি নাই অথবা বলি নাই। দেখেন ইএসিএস আমাদের এখানে দেখেন একটা রিকোয়ারমেন্ট আছে ইপিএস। তো ইপিএস বের করার সূত্র হচ্ছে ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার। দেখেন প্রশ্নে নাম্বার অফ শেয়ার 1,000 আছে, আমি এখানে 1,000 তুলে দিলাম, তাহলে আমি ইপিএস এর রিকোয়ারমেন্টটা পেয়ে গেলাম। ইপিএস হচ্ছে ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার, অর্থাৎ আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার হোল্ডারকে আমি ভাগ দিব নাম্বার অফ শেয়ার দিয়ে। 5,000-কে 1,000 দিয়ে ভাগ দিলে আমার রেজাল্ট হবে 5। আচ্ছা, এরপর হচ্ছে আমার ডিওএল এর ফর্মুলা। ডিওএল মানে সিএম বাই ইবিআইটি। ইপিএস হচ্ছে 6 নম্বর ফর্মুলা। ডিওএল এর ফর্মুলা হচ্ছে সিএম বাই ইবিআইটি। দেখেন সিএম হচ্ছে 60,000 আর ইবিআইটি হচ্ছে 30,000, তার মানে রেজাল্ট হবে 2 টাইমস। আচ্ছা, এবার দেখেন এই আমার 1 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেল এবং 6 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেল। এবার হচ্ছে ডিএফএল। আমি ডিএফএল এর এখানে দেখেন একটু চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে ডিএফএল এর সূত্র দুইটা, একটা হচ্ছে প্রিফার্ড স্টক থাকলে আর একটা হচ্ছে প্রিফার্ড স্টক না থাকলে। এবং কি প্রিফার্ড স্টক যেহেতু দেওয়া আছে, তাহলে আমার প্রিফার্ড স্টকের সূত্রটা ইউজ করতে হবে। দেখেন আমি প্রিফার্ড স্টকের সূত্রটা এখানে ইউজ করব। ডিএফএল এর সূত্র হচ্ছে ইবিআইটি বাই ইবিটি বিয়োগ পিডি 1 বিয়োগ ট্যাক্স রেট। আচ্ছা, তাহলে ইবিটির মান দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী 30,000, আমি লিখলাম 30,000। ইবিটি হচ্ছে 20,000। পিডির যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 5,000, আমি দিলাম 5,000। একের এক ট্যাক্স রেট হচ্ছে 50%, অর্থাৎ 0.50। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তার মানে আমার রেজাল্টটি আসতেছে 20,000 বিয়োগ 5,000-কে 0.5 দিয়ে আমি ভাগ দিব। 5,000 ভাগ 0.5, আমার ফলাফল এসেছে 10,000। 10,000 তার মানে 30,000 ভাগ 10,000 হবে 3, অর্থাৎ ডিএফএল এর যে রেজাল্ট সেটা হবে 3 টাইমস। তার মানে আমার এটা গেল 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা 2 নম্বর। 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ডিটিএল, অর্থাৎ টোটাল লিভারেজ মানে প্রথম দুইটার গুণফল, অর্থাৎ ডিওএল এবং ডিএফএল এর গুণফল আমার বের হচ্ছে 3 দুগুণে 6 টাইমস। অর্থাৎ আমার ডিএফএল হয়ে গেল, ডিওএল হয়ে গেল, ডিটিএল হয়ে গেল, ইপিএস হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সলিউশনটি লিখে নিয়েছো। এবার আমি ব্রেক ইভেন পয়েন্ট বের করবো এই অঙ্কের মধ্যে থেকে। আমরা লেকচারের শুরুতেই কিন্তু আজকে ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে কিন্তু শিখেছিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব ব্রেক ইভেন পয়েন্টে। আমাকে 4 নম্বরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। আমরা জানি ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট থেকে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া আছে 30,000, সেলিং হচ্ছে একটার দাম 10 টাকা, উৎপাদন খরচ 4 টাকা, অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা, অর্থাৎ 30,000-কে আমি 6 দ্বারা ভাগ দিব। 30,000 ভাগ 6, অর্থাৎ 5,000 হবে আমার, অর্থাৎ 5,000 ইউনিট। 5,000 ইউনিট
অর্থাৎ এই প্রতিষ্ঠানের এই অঙ্কের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হবে 5,000 এবং এই অঙ্কের ব্রেক ইভেন পয়েন্ট টাকা হবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ 5,000 গুণ সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 10 টাকা, অর্থাৎ এখানে রেজাল্টটি হবে 50,000 টাকা। অর্থাৎ 50,000 টাকা বিক্রি করলে আমাদের লাভ লোকসান কিছুই হবে না, আয় এবং ব্যয় এই স্তরটা সমান হবে। আয় এবং ব্যয় যখন সমান হয় তখনই আমরা সেটাকে বলি নিরপেক্ষ বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে শিখালাম যে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করে এবং প্রশ্নে যখন প্রিফার্ড স্টক থাকে তখন ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ কিভাবে বের করতে হয় সেই বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে আশা করি শিখতে পেরেছ। এটা অঙ্কটি বাসায় খুব মনোযোগের সাথে করবে। কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।